গল্প এক স্নিগ্ধ বিকেল। লেখায় শিহাব হোসেন। বিকেল বেলা নীলাদ্রি ওর রুম থেকে বেলকনিতে এসে চেয়ারে বসল। অনেকদিন পর মনে হয় আর একটু ঘুমিয়েছে। কত যে নির্ঘুম রাত পার করেছে সেটা হিসেবের বাইরে। আকাশটা মেঘ করে আছে। একটু বাদেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। নীলাদ্রি চেয়ার ছেড়ে উঠে বেলকনির গ্রিলের মধ্যে দিয়ে হাত বের করে বৃষ্টির পানি স্পর্শ করলো। বৃষ্টির পানি স্পর্শ করতেই শরীর জুড়ে শিরশির অনুভূতির সৃষ্টি হলো। নীলাদ্রি মুচকি হাসল। নীলাদ্রি সবে 22 বছরে পা দিয়েছে। নিজ এলাকা ছেড়ে এই বাড়ির দ্বিতীয় তলার একটা ফ্ল্যাট 1 সপ্তাহ হলো ভাড়া নিয়েছে। মা বাবার একমাত্র মেয়ে সে। এমন সময় নীলাদ্রির মা শায়লা বেগম এসে দেখল যে তার মেয়ে হাত বের করে বৃষ্টির পানি নাড়ছে। ওনার হাতে কফির গ্লাস। সদ্য বানানো কফি থেকে ধোঁয়া উঠছে। শায়লা বেগম নীলাদ্রিকে ডাকল। নীলাদ্রি। মায়ের ডাক শুনে নীলাদ্রি আচমকা কেঁপে উঠল। তারপর বাইরে থেকে হাত বের করে পিছন ঘুরে বলল, হ্যাঁ আম্মু। এই যে আম্মু, তোমার কফি। তুমি না বৃষ্টির সময় কফি খেতে খুব পছন্দ করো? নীলাদ্রি ওর মায়ের দিক তাকিয়ে মুচকি হেসে কফির গ্লাস হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ আম্মু। নীলাদ্রি চেয়ারে বসে কফির কাপে চুমুক দিল। শায়লা বেগম নীলাদ্রির চুলে হাত বুলিয়ে বলল, চুলটা কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। কফি খাওয়া হয়ে গেলে চুলে একটু তেল দিয়ে দিই চলো। নীলাদ্রি কফির কাপ হতে মুখ সরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আনমনে বাইরের দিকে তাকিয়ে জবাব দিল, উস্কো খুস্কো হয়েছে হোক না আম্মু, কি হবে, নিজের এত যত্ন করে। মেয়ের কথায় শায়লা বেগম একটু কষ্ট পেল। তারপর বলল, আম্মু অতীতকে মনে করে যদি সবসময় এমন কষ্ট পাও তাহলে তুমি দিনে দিনে শেষ হয়ে যাবে। এতেই হয়তো শান্তি পাবো। এমন কথা বলতে পারলি মা? তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব? নীলাদ্রি তখন মুচকি হেসে বলল, এজন্য তো আমি আজও বেঁচে আছি আম্মু। শায়লা বেগম নিজের মেয়েকে জড়িয়ে ধরল। নীলাদ্রির চোখ হতে এক ফোঁটা জল গড়িয়ে মেঝেতে পড়ল। শায়লা বেগম নীলাদ্রিকে বলল, তোমার বাবা কলেজে ভর্তির সব ব্যবস্থা করে ফেলেছে। কাল বাবার সাথে গিয়ে কলেজে ভর্তি হবে কেমন? আর সব কিছু ভুলে নতুন করে সব শুরু করো। নীলাদ্রি আর কিছু বলল না। শায়লা বেগম রুমে চলে গেলেন। শায়লা বেগম চলে যাওয়ার পর নীলাদ্রি কফির মগ হাতে উঠে দাঁড়ালো। তারপর বেলকনির গ্রিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর কফির কাপে হালকা চুমুক দিচ্ছে। পরের দিন সকালে নীলাদ্রি ওর বাবা শফিক চৌধুরীর সাথে কলেজে গেল। শফিক চৌধুরী একটা অন্য শহরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। 7 দিনের ছুটিতে তিনি বাসায় এসেছে, আবার কাল চলে যাবে। কলেজে ভর্তি শেষে শফিক মেয়ে নীলাদ্রিকে নিয়ে রিকশায় উঠল বাসায় আসার জন্য। রিকশায় থাকা অবস্থায় শফিক নীলাদ্রিকে বলল, আজ থেকে আবার ভালো করে পড়াশোনা শুরু কর মা। আমি চাই আমার নীলাদ্রি আবার আগের নীলাদ্রিতে ফিরে আসুক। হ্যাঁ বাবা, দোয়া করো আমার জন্য। আমার দোয়া সব সময় তোর সাথে আছে মা। শফিক নীলাদ্রিকে বেশ কিছু গল্পের বই এনে দিল, যেন অবসর সময় গল্পের বইগুলো পড়ে সময় পার করতে পারে। আর একাকিত্ব যেন না গ্রাস করে সেজন্য বইগুলো এনে দিয়েছে। নীলাদ্রি বিকেলবেলা বেকনিতে বসে বই পড়ছিল, এমন সময় কয়েকটা কুকুর একসঙ্গে ঘেউ ঘেউ করে উঠল। নীলাদ্রি বই রেখে বেলকনি থেকে নিচে তাকিয়ে দেখল একটা ছেলেকে কয়েকটা কুকুর ঘিরে ধরেছে। ছেলেটি ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছেলেটির অবস্থা দেখে নীলাদ্রির বেশ হাসি পেল। হঠাৎ সেই কুকুরগুলো ওই ছেলের দিকে হয়ে জোরে ঘেউ ঘেউ করে উঠল, আর তখন সেই ছেলে ঝেড়ে দিল দৌড়। কুকুরগুলো ছেলেটির পিছনে দৌড় দিল। এই দৃশ্য দেখে নীলাদ্রি জোরে হেসে উঠল। নীলাদ্রির হাসির শব্দ শুনে শায়লা বেগম বেকনিতে আসলো। নীলাদ্রি তখনও হেসে চলেছে। অনেকদিন পর নীলাদ্রিকে হাসতে দেখে শায়লা বেগমের বেশ ভালো লাগলো। শায়লা বেগম নীলাদ্রিকে জিজ্ঞেস করল, কি রে মা, এত হাসছিস কেন? নীলাদ্রি হাসি একটু থামিয়ে বলল,
জানো না আম্মু, একটু আগে একটা ছেলেকে কয়েকটা কুকুর তাড়া করছে। ছেলে ভয় সেই দৌড়। নীলাদ্রি কথা শেষ করে আবার হাসতে লাগলো। হাসতে হাসতে নীলাদ্রির ফর্সা মুখ লাল হয়ে বর্ণ ধারণ করেছে। শায়লা বেগম হালকা হেসে বলল, পাগলি মেয়ে। শায়লা বেগম রুমে চলে গেল। নীলাদ্রি হাসি থামিয়ে চেয়ারে বসে পড়ল। একটু পর পর ওই দৃশ্য মনে হতে নীলাদ্রির হাসি পাচ্ছে। রাফিয়ার স্নিগ্ধ প্রাইমারি স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় নীল দৌড়ে ওদের দুইজনের সামনে আসলো। নীলকে দেখে মনে হচ্ছে অনেক সময় দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। রাফি নীলকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ব্রাদার, এভাবে হাঁপাচ্ছিস কেন? ব্যাপারটা কি? নীল একটু দম নিয়ে বলল, আর বলিস না ভাই, একটু হলেই আজ কুকুরের কামড় খেতাম। নীলের কথা শুনে রাফিয়ার স্নিগ্ধ হো হো করে হেসে উঠল। হাসি থামিয়ে স্নিগ্ধ নীলকে বলল, 22 বছরের এক যুবক কুকুরের তাড়া খেয়ে আসে, ভাবতে হাসি লাগে। না জানি রাস্তায় থাকা মেয়েরা তোর কাণ্ড দেখে কত হেসেছে। স্নিগ্ধর কথার জবাবে নীল ওর পাশে বসতে বসতে বলল, যে হাসার হেসেছে। নিজের জান বাঁচানো ফরজ কাজ বুঝতে পেরেছিস নিশ্চয়। হুম। রাফি ওর হাতের গিটার নীলকে দিয়ে বলল, ভাই একটু ট্রাই কর। নীল গিটার একবার দেখে রাফির হাতে দিয়ে বলল, এসব আমার দ্বারা হবে না ভাই, তোরাই এসব নিয়ে থাক। এজন্য তোর কপালে কোন মেয়ে জোটে না। কোনভাবে তুই মেয়েদের ইমপ্রেস করার মতো যোগ্য না। মেয়েদের ইমপ্রেস করার মতো যোগ্যতা অর্জন করে লাভ কি ভাই? সময় হলে আমার ভাগ্য যা আছে সে ঠিকই আসবে। নীলের কথা শুনে স্নিগ্ধ বলল, হুম আসবে, সেটা হলো অন্যের প্রেমিকা, বুঝেছিস? তোদের মতো ছেলেদের কপালে অন্যের প্রেমিকা জোটে, আর যারা একের পর এক প্রেম করে এরা ভালো কাউকে পায়, বুঝেছিস? রাফি স্নিগ্ধর পিঠ চাপড়ে বলল, বন্ধু যা বলেছিস একদম। নীল প্রস্তুত হও অন্যের প্রেমিকাকে বিয়ে করার জন্য। নীল এবার একটু রেগে গিয়ে উঠে দাঁড়ালো, তারপর রাফি আর স্নিগ্ধকে বলল, সব সময় তোদের এরকম মেয়ে নিয়ে কথাবার্তা আমার ভালো লাগে না, বুঝেছিস? আমি একাই ভালো থাকি। আর একটা কথা শুনে রাখো, সেটা হলো আমার লাইফে যেমন মেয়ে আসুক না কেন সেটা আমি বুঝে নিব। তোদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। নীল আর কিছু না বলে ওদের সামনে থেকে চলে গেল। এসব কারণে নীল সবসময় একা থাকতে পছন্দ করে। নীল বাসায় চলে আসলো। নীলকে বাসায় আসতে দেখে ওর মা মমতা বেগম বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? এমনি ভালো লাগছে না তাই? হুম, এসে ভালো করেছিস। বাইরে এত ঘুরতে হবে না। হুমম। নীল ওর রুমে এসে ফোনে ওর দুই একজন কলেজের বান্ধবী আছে তাদের সাথে চ্যাট করতে লাগলো। পরের দিন নীলাদ্রিকে ওর মা শায়লা বেগম কলেজে রেখে আসলো। নীলাদ্রি একটা মেয়ের সাহায্যে নিয়ে ওর ক্লাসে চলে গেল। নীলাদ্রি ক্লাসে ওর সিটে বসে আছে, এমন সময় একটা মেয়ে এসে ওর পাশের সিটে বসলো। মেয়েটি একটু পর পর নীলাদ্রির দিকে দেখছে। এভাবে কিছুক্ষণ পর নীলাদ্রির পাশে বসা মেয়েটি বলল, হাই। নীলাদ্রি মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, হ্যালো। তুমি কি আজই নতুন এসেছো? হুম, আজকেই আমার প্রথম ক্লাস। ও আচ্ছা, তোমার নামটা জানতে পারি? আমার নাম নীলাদ্রি। তোমার নাম কি? ইরা। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আজ থেকে আমরা দুইজন একে অপরের ফ্রেন্ড। এই বলে ইরা ওর হাত বাড়িয়ে দিল। নীলাদ্রি ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর হাতে হাত মিলালো। এমন সময় ক্লাসে নীল প্রবেশ করলো। নীলকে দেখে নীলাদ্রির কেমন যেন চেনা চেনা লাগছিল। হঠাৎ মনে হলো এটা তো সেই ছেলে যাকে কাল বিকেলে রাস্তায় কয়েকটা কুকুর তাড়া করেছিল। নীলাদ্রি কথাটা তাড়াতাড়ি ইরাকে বলল। ইরা কথাটি শোনা মাত্রই হেসে ফেলল। ইরার সাথে সাথে নীলাদ্রিও হাসছে। নীলাদ্রি আর ইরাকে হাসতে দেখে নীল কেমন যেন ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালো।
নীলাদ্রির হাসিটা অনেক সুন্দর, হাসলে দুই গাল কেমন যেন ফুলে উঠে, যেটা নীলের অনেক ভালো লাগলো। ইরা নীলাদ্রিকে বলল, ওই ছেলে ওরকমই, কুকুরকে একদম ভয় পায়। সেটা কালোকে দেখেই বুঝেছি। এরপর ক্লাস শুরু হলে দুইজন ক্লাস করছিল। ক্লাস শেষে নীলাদ্রি আর ইরা কলেজ ক্যাম্পাস দিয়ে হাঁটছিল। দুইজন একে অপরের সাথে পরিচয় হচ্ছিল। ইরা নীলাদ্রির ফোন নাম্বার সাথে ফেসবুক আইডি চাইল। নীলাদ্রি ইরাকে ওর নতুন ফোন নাম্বার দিল। তখন ইরা বলল, আচ্ছা, তোর সাথে পরে কথা বলবো নি, এখন আসি রে। আচ্ছা। নীলাদ্রিকে ওর মা শায়লা বেগম এসে কলেজ থেকে নিয়ে গেল। নীল ক্লাস থেকে বের হওয়ার সময় দেখল ইরা যেখানে বসেছিল সেখানে একটা গল্পের বই পড়ে আছে। নীল গিয়ে সেই বইটা হাতে নিল। বইয়ের উপর সুন্দর ডিজাইন করে লেখা নীলাদ্রি। নীল মনে মনে ভাবল, নিশ্চয় বইটা ওই মেয়েটির, তারপরেও ইরা থেকে জেনে নিতে হবে। নীল বই নিয়ে ক্লাস থেকে বের হয়ে ইরা বা নীলাদ্রি দুইজনের একজনকে দেখতে পেল না। তাই নীল বইটি নিজের কাছে রাখল। রাতের বেলা নীলাদ্রি ওর ফেসবুক আইডিতে ঢুকল। অনেকদিন পর আজ ফেসবুকে ঢুকেছে। আইডির কনভার্সন চেক করতে গিয়ে একটা আইডি দেখে ওর চোখে জল, সেই সাথে ওর মনে ঘৃণা দুটোই চলে এলো। নীলাদ্রি ওর পুরাতন ফেসবুক আইডি চিরতরে ডিলিট করে নতুন একটা আইডি খুলল। সেই আইডি দিয়ে নীলাদ্রি ইরার সাথে কিছুক্ষণ কথা বলল। নীলাদ্রি ওর ব্যাগ চেক করতে গিয়ে দেখলো ওর সবচেয়ে প্রিয় গল্পের বইটি ব্যাগে নেই। নীলাদ্রি তন্ন তন্ন করে ওর ব্যাগ খুঁজলো, পড়ার টেবিলে খুঁজলো, কিন্তু কোথাও ওই বইটি পেল না। নিশ্চিত হলো ওর সেই বইটি ব্যাগ হতে পড়ে গেছে। তাই নীলাদ্রি মন খারাপ করে বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। এমন সময় নীলাদ্রির মা শায়লা ওর রুমে প্রবেশ করলো। নীলাদ্রির মা মেয়েকে এভাবে শুয়ে থাকতে দেখে কাছে এসে কপালে হাত রাখতে নীলাদ্রির চোখ খুলল আর হেলান দেওয়া থেকে উঠে বসল। নীলাদ্রির মা বলল, এভাবে শুয়ে থাকলে ঘাড়ে ব্যথা করবে। আর মন খারাপ কেন, কিছু হয়েছে কি? আসলে আম্মু বাবা আমার জন্মদিনে যে বইটা প্রথম উপহার দিয়েছিল সেটা আজ হারিয়ে ফেলেছি, এজন্য ভালো লাগছে না আমার। শায়লা বেগম মুচকি হাসলেন, তারপর বললেন, এর জন্য আবার মন খারাপ করতে হবে? পাগলি মেয়ে একটা। চলো আম্মু এখন খাবার খাবে। নীলাদ্রি কিছু না বলে ওর মার সাথে রাতের খাবার খাওয়ার জন্য চলে গেল। কলেজ ক্যাম্পাসে নীলাদ্রি আর ইরা বসে গল্প করছে। নীলাদ্রি ইরাকে বলল, ইরা, তুই কি আমার গল্পের বই পেয়েছিস? কাল থেকে আমি আমার বইটি খুঁজে পাচ্ছি না। না তো রে, আমি তো কোন বই পাইনি। জানিস, বইটা আমার অনেক প্রিয় ছিল, হঠাৎ কিভাবে যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। এমন সময় নীল ওদের সামনে এলো। তারপর একটা বই বের করে নীলাদ্রিকে দেখিয়ে বলল, আচ্ছা, এই বই কি আপনার? আপনি যে সিটি কাল বসেছিলেন আমি সেখানে বইটা আপনারা চলে যাওয়ার পর পেয়েছিলাম। নীলাদ্রি বইটা চিনতে পেরে নীলের হাত থেকে খপ করে বইটি নিয়ে বলল, হ্যাঁ, এটা তো আমারই বই। কাল থেকে আমি কত খুঁজছিলাম বইটা, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আমি বইটা পেয়ে বাইরে এসে আপনাকে খুঁজলাম, কোথাও আপনাকে পেলাম না, তাই ভাবলাম নিজের কাছে রেখে দিই, কলেজে দেখা হলে দিয়ে দিব। নীলাদ্রি বই পেয়ে প্রচন্ড খুশি হয়ে গেল। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বইটা পেয়ে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নীল নীলাদ্রির মায়া ভরা মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা হাসলে এত সুন্দর লাগে কেন? নীলের খুব ইচ্ছা করছে নীলাদ্রির দুই গাল ধরে টানতে, কিন্তু সবসময় সব ইচ্ছা পূরণ হয় না। কিছু ইচ্ছাকে মনের মাঝেই চাপা দিয়ে রাখতে হয়। নীল আনমনে অস্ফুট স্বরে বলে উঠল, আপনার নামটা আপনার মতোই সুন্দর। নীলাদ্রি তখন ভ্রু কুঁচকে নীলের দিকে তাকালো। ইরা মনে হয় কিছু শুনতে পেরেছে। সে কেমন যেন থতমতর মধ্যে পড়ে গেল। নীলাদ্রি বলল, কিছু বললেন কি? নীল হেসে জবাব দিল, না তো, কিছু বলিনি।
মনে হলে অস্ফুটস্বরে কিছু বললেন, না। আচ্ছা, আসি থাকেন। নীল আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। নীলাদ্রি ইরাকে বলল, এই ছেলে তো তোর ফ্রেন্ড হয়, তাই না? হুমম কেন? ওকে নিষেধ করি সেরকম কথা যেন আর না বলে। আমার এসব পছন্দ না। তার মানে তুই শুনতে পেরেছিস ওর কথা? হুম। এই প্রথম নীলকে এরকম কথাবার্তা বলতে দেখলাম। 2 বছর ধরে আমাদের পরিচয়, অথচ কোন মেয়েকে দেখে এ ধরনের কথা বলতে শুনিনি। নীলাদ্রি আর কিছু বলল না। ইরাও বাধ্য হয়ে কথার প্রসঙ্গ বদলে ফেলল। বিকেলে নীলাদ্রির ঘুম ভাঙার পর থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই সময় চা খেলে মন্দ হতো না। ওর মাকে চায়ের কথা বলতে যাবে, কিন্তু দেখলো ওর মা বাসায় নেয়। সম্ভবত বাজারে গিয়েছে। নিজে চা বানাতেও ইচ্ছা করছে না নীলাদ্রির। মনে মনে ভাবলো বাইরে গিয়ে হাঁটাহাঁটি করা যাক। নীলাদ্রি বাইরে বের হতে এসে দেখল নীল হেঁটে যাচ্ছে। নীলাদ্রিকে দেখা মাত্রই নীল ইশারায় জিজ্ঞেস করলো, এখানে থাকেন? নীলাদ্রি মাথা ঝাঁকিয়ে উঠতে দিল, হুম। নীলাদ্রি রাস্তা দিয়ে হাঁটছে। হালকা বাতাসে ওর মাথার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। একটু আগে বৃষ্টি হয়েছে। বাতাসে গাছ থেকে 2-1 ফোঁটা বৃষ্টির জল পড়ছে। নীলাদ্রির বেশ ভালো লাগছে। নীলাদ্রি খেয়াল করে দেখলো যে ওদের বাড়ি হতে কিছুটা দূরে একটা চায়ের দোকান আছে। সেখানে নীল বসে থেকে চা খাচ্ছে আর নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা নীলাদ্রি ভালো লাগলো না, তাই সে বাড়িতে চলে এলো। নীলাদ্রিকে বাড়িতে ঢুকতে দেখে নীল মনে মনে ভাবলো হয়তো আর ওর কারণে নীলাদ্রি বাড়ির ভিতর চলে গেল। এভাবে ওর দিকে তাকিয়ে থাকা উচিত হয়নি ওর। নীলাদ্রি বাড়িতে এসে রান্নাঘরে চলে গেল চা বানানোর জন্য। বাইরে হাঁটাহাঁটি করে মুডটা একটু ফ্রেশ লাগছে। নীলাদ্রির মাথা ব্যথা হলে চা খেলে মাথা ব্যথা একদম সেরে যায়। ছোটবেলা থেকে এমন। নীলাদ্রি চা বানিয়ে বেকুনিতে এসে বসলো। একটু বাদে নীলাদ্রির মা শায়লা বেগম বাসায় ফিরে আসলো। নীলাদ্রি গিয়ে দেখলো ওর মা ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে। নীলাদ্রি ওর মাকে বলল, আম্মু, বাজার যাওয়ার আগে আমায় ডাকলেই পারতে, আমি তোমার সাথে যেতাম। তাহলে কষ্ট করে এত ভারী ব্যাগ টেনে আনতে হতো না। তুমি ঘুমাচ্ছিলে তাই আর ডাকলাম না। ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা করছিল, তাই একটু নিজে চা বানিয়ে খেলাম। তুমি খাবে? আচ্ছা, এনে দাও। অনেকদিন হলো তোমার হাতের বানানো চা খাওয়া হয় না। নীলাদ্রি দেরি না করে পাতিলে থাকা চা হালকা একটু গরম করে গ্লাসে ঢেলে এনে ওর মায়ের হাতে দিল। নীলাদ্রির মা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার মেয়েটার হাতের চায়ের স্বাদ দেখছি এখনো আগের মতোই আছে। হ্যাঁ আম্মু, সবকিছু ঠিক আগের মতোই আছে, শুধু মানুষটা পরিবর্তন হয়ে গেছে। নীলাদ্রির কথা শুনে শায়লা বেগম মুখটা মলিন করে তাকালো। নীলাদ্রি বুঝতে পারলো এভাবে বলায় হয়তো ওর মা একটু কষ্ট পেয়েছে, তাই কথার প্রসঙ্গ বাদ দিয়ে দিল। এরপর নীলাদ্রি ওর মায়ের সাথে বাজারের ব্যাগ হতে তরকারি বের করে জায়গা মতো রাখলো। নীলাদ্রি রুমে এসে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ফেসবুকে ঢুকতে দেখলো নীল মাহমুদ নামের একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। নীলাদ্রি বুঝতে পারলো যে এটা নিশ্চয় নীল নামের সেই ছেলে হবে। নীলাদ্রি নীলের রিকোয়েস্ট ঝুলিয়ে রাখলো। নীলাদ্রি খুব ভালোভাবে বুঝে গেছে যে নীল ওকে পছন্দ করে। ইরা নীলকে ডেকে বলে, তোকে একটা কথা বলার ছিল। কি কথা, বলে ফেল। তুই কি নীলাদ্রিকে পছন্দ করিস? ইরার কথা শুনে নীল চুপ করে রইল। তখন ইরা আবার বলে উঠল, কি রে, কথা বলছিস না কেন? তোর চুপ করে থাকা কিন্তু জানান দিচ্ছে যে তুই নীলাদ্রিকে পছন্দ করিস, ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক বলেছিস। জানিস, ওকে আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগেছে। প্রতিটা মুহূর্তে ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। সব সময় যেন ওর ওই মিষ্টি চেহারাটা আমার চোখে ভাসে। শোন, এত তাড়াতাড়ি ওর প্রতি ফুটবল হয়ে পড়িস না। যদি নীলাদ্রি তোকে পাত্তা না দেয় তবে কিন্তু খুব কষ্ট পাবি, বলে দিলাম।
জানি, তবে আমার মনে হয় জানিস ওর কোন অতীত আছে যেটা আমাদের থেকে গোপন করেছে। ওর জীবনে যাই ঘটুক না কেন, আর যেই থাকুক না, আমার এসবে কিছু যায় আসে না। আমি শুধু এটা জানি যে আমি নীলাদ্রিকে ভালোবাসি, ব্যাস। হুমম, বুঝলাম, কিন্তু ওর সাথে বেশি মেশার চেষ্টা করিস না, কারণ নীলাদ্রি এসব পছন্দ করে না। ঠিক আছে, তবে আমি ওর সাথে বন্ধুত্ব করেই ছাড়ব। সেটা তোর ব্যাপার, তবে এমন কিছু করিস না যাতে নীলাদ্রির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়। নিশ্চিন্তে থাক, এরকম কিছুই হবে না। না হলেই ভালো। নীলাদ্রির কলেজে ভর্তির প্রায় 2 মাস হয়ে গেছে। এতদিন নীল অনেক চেষ্টা করেছে নীলাদ্রির সাথে মেশার, কিন্তু কেন জানি সে মিশতে গিয়েও মিশতে পারেনি। তবে নীল বেশিরভাগ ক্লাস করার ফাঁকে বিভিন্ন সময় নীলাদ্রির দিকে তাকিয়ে থাকতো। এমনকি প্রতিদিন বিকেলে নীলাদ্রির বাড়ির সামনের রাস্তা দিয়ে চা খেতে যাওয়ার ছেলের নীলাদ্রিকে দেখত। নীলাদ্রি বেকুনিতে বসে থাকতো আর নীল রাস্তা দিয়ে যাওয়ার সময় আর চোখে নীলাদ্রিকে দেখত। নীলাদ্রি এসব দেখে না দেখার ভান করে থাকতো। আজ ইরা অসুস্থতার কারণে কলেজে আসেনি, তাই নীলাদ্রি ক্যাম্পাসে একা একা হাঁটছে, এমন সময় নীল আসলো। নীলাদ্রি নীলকে দেখে অন্যদিকে গেল। ঠিক তখন নীল ডাকলো, শুনুন। নীলাদ্রি থামল। নীল নীলাদ্রির সামনে এসে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। নীলাদ্রি জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, বলুন, কি কথা বলবেন? আপনি বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকেন কেন? নীলাদ্রি মাথা নিচু করে ফেলল। তারপর বলল, দেখুন, আমি আপনাকে এটা বলতে পারবো, মানুষের জীবনে এমন কিছু সময় বা এমন কেউ আসে যা মানুষের হাসি আনন্দ সব নষ্ট করে দেয়। হুমম, জানি আমি। মনে করুন আমার জীবনে এমন কিছু ঘটেছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? নীলাদ্রি নীলের দিকে একবার তাকালো, তারপর বলল, ভেবে দেখব। এই বলে নীলাদ্রি নীলের সামনে থেকে চলে গেল। নীলাদ্রি কলেজ থেকে বের হবে এমন সময় একটা ছেলে ওকে ডাকলো। নীলাদ্রি পিছনে ঘুরে দেখল। নীলাদ্রি কলেজ থেকে বের হবে এমন সময় একটা ছেলে পিছন থেকে ওকে বলল, এই যে আপু, শুনছেন? নীলাদ্রি ডাক শুনে পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ওর দিকে আসছে। ছেলেটিকে দেখে ওর জুনিয়র মনে হলো। ছেলেটি ওর 2 হাত পিছনে রেখেছে। হঠাৎ ছেলেটি নীলাদ্রির সামনে এসে পিছন থেকে হাত বের একটা গোলাপ আর একটা সাদা খাম নীলাদ্রির দিকে এগিয়ে দিয়ে বলল, আপু, এগুলো নিন। নীলাদ্রি ভ্রু কুঁচকে ছেলেটির দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, আজব তো, আমি এসব কেন নিতে যাব? তখন ছেলে ওর থেকে কিছুটা দূরে কয়েকজন ছেলের মাঝে দাঁড়িয়ে থাকা একজনকে দেখিয়ে বলল, আপু, এটা ওই ভাইয়া আপনাকে দিয়েছে। প্লিজ আপু নিন, নয়তো ওই ভাইয়া আমায় পিটাবে। নীলাদ্রির বুঝতে বাকি রইল না যে ছেলেটা ওদের র্যাগিংয়ের শিকার হয়েছে। নীলাদ্রি ছেলেটির হাত থেকে গোলাপ আর খাম নিয়ে ওই ছেলের সামনে গিয়ে ওর গায়ে ছুঁড়ে মেরে রেগে গিয়ে বলল, এসব আজাইরা জিনিস যেন দ্বিতীয়বার আমায় না দেওয়া হয়, কথাটা যেন মাথায় থাকে। নীলাদ্রির এমন কাণ্ড দেখে ছেলেটি বলল, এই মেয়ে, শুনো, এত রাগ ভালো না, ঠিক আছে? ভালোর ভালো রাজি হয়ে যাও, নয়তো। নয়তো কি করবেন? তুলে নিয়ে গিয়ে রেপ করবেন, তাই তো? এছাড়া আর কি বা পারবেন ভাই? নীলাদ্রির কথা শুনে ছেলেটি কেমন যেন চুপ হয়ে গেল। এমন সময় নীল এসে ওই ছেলেকে বলল, ভাই, আপনাদের সমস্যা কি? মেয়েদের এভাবে বিরক্ত করে কি মজা পান? এই বেটা, তাতে তোর কি রে? এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি রে? সে যেই হোক না কেন, ওকে আর বিরক্ত করবেন না বলে দিলাম। নীলাদ্রি নীলের দিকে তাকিয়ে নরম সুরে বলল, নীল, চলো এখান থেকে। এদের সাথে ফালতু তর্ক করে কোন লাভ নেই। নীল চলে যাবে এমন সময় ছেলেটি বলে উঠল, এমন সুন্দর হটমাল দেখে কি চুপ থাকা যায়? নীল এই কথা শুনে ওকে গিয়ে কষে এক থাপ্পড় মারল।
এতে ছেলেটি রেগে গেল আর ওর সাথে থাকা কয়েকজন ছেলে নীলকে মারার জন্য এগিয়ে আসতে গেলে ওই ছেলে ওদের বাধা দিয়ে বলল, সিয়ামের গায়ে হাত দিয়ে ঠিক করলি না, পরে তোকে আমি দেখে নিব, যা পারিস করে নিস। নীলাদ্রি এর দেরি না করে নীলের হাত ধরে ওকে নিয়ে চলে এলো। এদিকে সিয়াম রাগে ফুঁসতে লাগলো। নীলাদ্রি নীলের হাত ছেড়ে দিয়ে ওর দিকে রাগী দৃষ্টি নিয়ে বলল, এই ছেলে তোমাকে বলেছিল ওদের সামনে গিয়ে ঝামেলা করতে? ওরা আপনাকে অপমান করছিল, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমায় অপমান করছে, করুক, সেটা আমি সামলে নিব। তোমার ওদের সামনে যেতে হবে কেন? ছেলেগুলোকে দেখে সুবিধার মনে হলো না। এখন যদি ওরা তোমার কোন ক্ষতি করে তাহলে? যা করার করবে, আমি এসবে ভয় পাই না, বলে নীলাদ্রির দিকে তাকিয়ে হাসল। নীলাদ্রি জোরে শ্বাস ফেলে ওর ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আসলে আজব একটা ছেলে তুমি। এখন বাসায় যাও তো। নীলাদ্রি কলেজের বাইরে চলে এলো, তারপর একটা রিক্সা ধরে বাসায় আসলো। বাসায় আসার পর নীলাদ্রি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলো। তারপর নিজের রুমে এসে ফেসবুকে ঢুকলো। নীলের আইডিটা বারবার দেখছে নীলাদ্রি। কিছুক্ষণ ভাবার পর নীলাদ্রি নীলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। বিকেলবেলা নীল যখন ওর আইডিতে ঢুকে দেখলো নীলাদ্রি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, তখন নীল ভীষণ খুশি হয়ে গেল। নীলাদ্রিকে অনলাইনে দেখে মেসেজ দিল, হাই। হ্যালো। কি করছেন? কিছু না। তুমি কি করো? হাঁটছি। এটা বলে নীল কথা বলার আর কোন ভাষা খুঁজে পাচ্ছে না। হয়তো পছন্দের মানুষগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় এমন দেয় হয়। একটু কথা বলে মনের মধ্যে অজানা একরকম ভালো লাগায় কথা বলার ভাষা হারিয়ে যায়। নীল হাঁটতে হাঁটতে নীলাদ্রির বাড়ির সামনে এসে দেখল নীলাদ্রি বেকনিতে বসে আছে। নীলাদ্রি বাড়ির সামনে নীলকে দাঁড়িয়ে থাকতে দেখে মেসেজ দিল, এই ছেলে বাসার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মানুষ দেখলে কি ভাববে বুঝতে পেরেছ? মানুষ যা ভাবার ভাবুক, আমার এসব দেখার নেই। বুঝলাম, কিন্তু তোমার কোন সমস্যা না হলেও আমার সমস্যা হতে পারে, সেটা তুমি বুঝতে পারছো। আচ্ছা ঠিক, তাহলে চলে যাচ্ছি। তবে আমি আপনাকে প্রতিদিন একবার হলেও আপনাকে দেখব। আপনি প্লিজ বেকনিতে বসে থাকবেন। আমার বয়ে গেছে বসে থাকতে। এসব পাগলামো বাদ দিয়ে এখন যাও তো এখান থেকে। নীল নীলাদ্রির দিকে একবার তাকিয়ে হেসে চলে গেল। নীল তাড়াতাড়ি বাসায় এসে ওর মা মমতা বেগমের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরল। মমতা বেগম ছেলের এমন কাণ্ড দেখে আজ হাসল। মমতা বেগম নীলকে প্রশ্ন করল, কি ব্যাপার, বিশেষ কিছু বলবে নাকি? নীল ওর মায়ের গলা ছেড়ে দিল। নীল প্রায় ওর মায়ের সাথে এমন করে। বিশেষ কোন কথা বলার আগে ওর মায়ের গলা এভাবে জড়িয়ে ধরে। নীল একটু লজ্জা পেয়ে বলল, মা কি করে কথাটা যে বলি বুঝতে পারছি না। মমতা বেগম ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ব্যাপার, কোন মেয়ের প্রেমে পড়েছ নাকি? মায়ের কথা নীল একটু লজ্জা পেল। মায়েরা একটুতেই সবকিছু বুঝে যায়। আল্লাহ অদ্ভুত ক্ষমতা দিয়েছে প্রতিটা মায়ের ভিতরে। নীল মায়ের প্রশ্নের জবাবে মাথা নাড়িয়ে বলল, হুম। মমতা বেগম হেসে উঠল। তারপর বলল, আমার ছেলেটা দেখি বেশ বড় হয়ে গেছে। তো মেয়ের নাম কি? থাকে কোথায়? মেয়ের নাম নীলাদ্রি। বাসা আমাদের পাশের এলাকাতে। আমাদের ক্লাসমেট। কিন্তু? কিন্তু কি? মেয়েটা মনে হয় না আমায় পছন্দ করে। আর নীলাদ্রি সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকে। মেয়েটার সাথে আমার পরিচয় করে দিও দেখি, আমি কথা বলে দেখবনি। না আম্মু, আগেই তোমার কথা বলার দরকার নেই। কয়েকটা দিন যাক, দেখি জল কতদূর গড়ায়। ঠিক আছে। তবে যাই হোক না কেন আমায় বলবে। ঠিক আছে মা। নীলাদ্রি প্রতিদিন কলেজে গেলে নীলের সাথে হালকা কথাবার্তা হয়। ফেসবুকেও তেমন।
কিন্তু নীলাদ্রি প্রতিদিন বেকুনিতে এসে দাঁড়ায়। নীল ওকে দেখেই চলে যায়। নীলাদ্রির প্রতিদিন বিকেলে বেকুনিতে এসে দাঁড়িয়ে থাকা যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে। নীলাদ্রি নিজেও জানে না সে কেন দাঁড়িয়ে থাকে। দিন দিন হয়তো নীলের চলাফেরা ওর আচরণের মায় পড়ে যাচ্ছে। নীলাদ্রি এটা বুঝতে পারে যে সে যা করছে এটা একদম ঠিক হচ্ছে না ওর। কারণ আসল সত্য জানার পর ওকে ভালোবাসা তো দূর, হয়তো ওর সাথে আর মিশতে চাইবে না। আজ বিকেলে নীলাদ্রি বেকুনিতে আসেনি। নীলাদ্রিকে বেকুনিতে না দেখতে পেয়ে নীল তাড়াতাড়ি নীলাদ্রিকে মেসেজ দিল, আজ বিকেলে বেকুনিতে আসলেন না কেন? জানেন আমি আপনার জন্য অনেক সময় পর্যন্ত দাঁড়িয়েছিলাম, আপনাকে দেখতে না পেয়ে চলে গেছি। মেসেজের আওয়াজ পেয়ে নীলাদ্রি শোয়া থেকে উঠে বসল। ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। নীলের মেসেজ দেখে রিপ্লাই দিল, দেখো নীল, এভাবে প্রতিদিন দাঁড়িয়ে থাকলে আমার সমস্যা হবে। কারণ জানো যে এইসব সমাজের মানুষজন ভালো চোখে দেখে না। আর সবচেয়ে বড় কথা হলো তুমি কেন দাঁড়িয়ে থাকো? নীল নীলাদ্রির মেসেজ দেখে ভাবতে লাগলো সে কি বলবে। মনের সমস্ত ভয় দূরে করে বলে দিল, আমার দাঁড়িয়ে থাকার কারণ আপনি হয়তো বুঝতে পেরেছেন, তারপরেও বলছি আমি আপনাকে ভালোবাসি, তাই আপনাকে একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকি। কিন্তু তুমি যেটা বলছো আমার পক্ষে তোমার ভালোবাসা কখনো সম্ভব না। আর আমি কোন রকম সম্পর্কে আর জড়াতে চাই না। সম্পর্কে জড়াতে হবে না। আপনি রাজি থাকলে আমি আপনার বাসায় প্রস্তাব দিব। হা হা হা। বিয়ের প্রস্তাব, তাই না? হ্যাঁ। আমার অতীত সম্পর্কে তোমার মা বাবা জানলে আমায় কখনো তোমার ছেলের বউ করবে না। আপনার অতীতে কি এমন আছে যার কারণে আপনাকে মানতে চাইবে না? সেটা আমি বলতে পারবো না। আমার ভালো লাগছে না এসব। বাই। নীলাদ্রি অফলাইন হয়ে গেল। নীল ভাবতে লাগলো নীলাদ্রির অতীতে কি এমন আছে যেটা সে বলতে চাইছে না। জানতে হবে আসল ব্যাপারটা। নীলাদ্রি মন খারাপ করে শুয়ে আছে। এমন সময় শায়লা বেগম ওর রুমে এসে মন খারাপ করে শুয়ে থাকতে দেখে বলল, নীলাদ্রি। নীলাদ্রি ওর মায়ের ডাক শুনে নিজের চোখ মুছে উঠে বসল। নীলাদ্রির মা অবাক হয়ে বলল, কি ব্যাপার মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? নীলাদ্রি ওর মাকে জড়িয়ে ধরল। মেয়ের এমন কর্মকাণ্ডে তিনি একটু অবাক হলেন। তারপর নীলাদ্রি নীলের ব্যাপারে সব বলে দিল। তারপর নীলাদ্রি ওর মাকে বলল, আম্মু আমি এখন কি করব বলো? শোন মা, কান্না করে কিছু হবে না। তুই তোর ব্যাপারে সত্যিটা বলে দে, দেখবি আর ও তোর পিছনে পড়বে না। ঠিক আছে মা, তাই করব। নীলাদ্রি আজ 3 দিন হলো কলেজ যায়নি। নীলাদ্রি রুমে বসে থেকে বই পড়ছিল, এমন সময় ওর ফোনে কল আসলো। নীলাদ্রি ফোন হাতে নিয়ে দেখলো এরা কল দিয়েছে। নীলাদ্রির সাথে ফোন রিসিভ করতে এরা বলল, নীলাদ্রি তুই কই আছিস? কেন বাসায়? নীল একটু আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে নীলাদ্রি যেন বাকরুদ্ধ হয়ে গেল। তারপরেও মনকে শক্ত করে বলল, তো করুক, এতে আমার কি? তাই তো, তোর আবার কি? আমি ভেবেছিলাম তোকে নিয়ে একটু দেখতে যাব, কিন্তু তুই তো। ঠিক আছে তুই দাঁড়া, আমি আসছি। আচ্ছা। নীলাদ্রি ওর মাকে ইরার সাথে দেখা করতে যাবে বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে গেল। নীলাদ্রি এর ইরা হাসপাতালে এসে দেখল নীল বেডের ওপর চোখ বন্ধ করে শুয়ে আছে। আর নীলের সামনে ওর মা মমতা বেগম একটা চেয়ার নিয়ে বসে আছে। ইরা ভিতরে গেল। ইরার পিছন পিছন নীলাদ্রিও গেল। ইরা গিয়ে মমতা বেগমকে বলল, আন্টি নীল এখন কেমন আছে? নীলের মা ইরা দেখে বলল, এখন একটু ভালো আছে। হাত পা আর পাঁজরে একটু বেশি আঘাত লেগেছে, তবে আঘাতগুলো তেমন গুরুতর না। চিন্তা করবেন না আন্টি, ভালো হয়ে যাবে নীল। হ্যাঁ মা। নীলাদ্রি চুপ করে বেডের একপাশে দাঁড়িয়ে নীলের দিকে তাকিয়ে আছে। নীলের মা নীলাদ্রির কাছে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখল। নীলাদ্রি একটু চমকে উঠল।
নীলের মা নীলাদ্রিকে বলল, তুমি নিশ্চয় নীলাদ্রি, তাই না মা? জি আন্টি, তোমার কথা নীল আমায় অনেক বলেছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে এসে বসো, আমি একটু বাইরে থেকে পানি নিয়ে আসি। নীলাদ্রি গিয়ে চেয়ারে বসল। নীলের মা পানির বোতল নিয়ে বাইরে চলে গেলেন। একটু বাদে নীল চোখ খুলল। নীল নীলাদ্রিকে দেখে মুচকি হাসল। নীলাদ্রির চেহারা একটু রাগী লুক এনে বলল, এই যে মিস্টার অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে? দেখে শুনে চলাফেরা করতে পারেন না? বাইক চালাতে কে বলছে আপনাকে? কেউ না। তবে আমার দেখাশোনার দায়িত্ব যদি নিতেন তাহলে হয়তো এমন হতো না। দেখো, আমায় নিয়ে তুমি এসব চিন্তা ভাবনা বাদ দাও, কারণ আমার ব্যাপারে সত্যিটা জানলে আমার ভালোবাসা তো দূর, আমার সাথে মিশতে চাইবে না। কি সেই সত্যি? নীলাদ্রি চুপ করে রইল। ওর চোখে পানি চলে এসেছে। নীলাদ্রি কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আমি একজন ডিভোর্সি মেয়ে। আর একজন ডিভোর্সি মেয়েকে তুমি কেন তোমার পরিবার সহ কেউ মেনে নিবে না? নীলাদ্রির কথা শুনে ইরা আর নীল দুইজনে অবাক হয়ে গেল। নীলাদ্রি এর এক মুহূর্ত দেরি না করে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। নীলের মা মমতা বেগমও দরজায় দাঁড়িয়ে থেকে নীলাদ্রির কথাটি শুনতে পেরেছে। নীল আর ইরা দুজনই বাকরুদ্ধ হয়ে গেছে। নীলের মা মনে মনে ভাবছে, এত সুন্দর মেয়ে এত কম বয়সে ডিভোর্সি হলো কেন? কোন কারণ নিশ্চয় আছে। নীলাদ্রি বাড়ি ফিরে এলো। এরপর নিজের রুমে দরজা বন্ধ করে বিছানার ওপর শুয়ে কাঁদতে লাগলো আর নিজের অতীত মনে করতে লাগলো। আজ থেকে 1 বছর আগে নীলাদ্রি এর সাধারণ মেয়ের মতো অনেক হাসি খুশি ছিল। প্রতিটা মুহূর্তে আনন্দে থাকতো। বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় ওর কোন ইচ্ছা কখনো অপূর্ণ রাখেনি। একদিন কলেজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নীলাদ্রি নীল শাড়ি পরে কলেজে গিয়েছিল। সেদিন নীলাদ্রিকে একটু বেশিই সুন্দর লাগছিল। নীলাদ্রি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজ থেকে ওর বান্ধবীদের সাথে বের হচ্ছিল, এমন সময় একটা ছেলে একটা গোলাপ নীলাদ্রির সামনে ধরে বলে, নীলপ্রি নীলাদ্রি, এই গোলাপ তোমার জন্য। নীলাদ্রি ছেলেটির দিকে তাকিয়ে দেখল ছেলেটা বেশ সুদর্শন আর হ্যান্ডসাম বটে। নীলাদ্রি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কে ভাই আপনি, আর আপনি আমায় গোলাপ দিচ্ছেন কেন শুনি? আমার নাম সৌরভ। গোলাপটা আজ সকালে দেখলাম ম্যাচে ফুটে আছে, তাই তুলে নিয়ে এলাম আমার প্রিয় মানুষটিকে দেওয়ার জন্য। ও তাই? জি নীলপ্রি। চুপ করেন তো, বা তারা চিহ্ন চেনা নাই জানা নাই আসছেন উনি গোলাপ দিতে। কিউট মেয়েদের মুখে এই শব্দটা বেশি মানায়। ধুর ফাজিল শালা, বলে নীলাদ্রি চলে আসলো। নীলাদ্রি বান্ধবীরা বলল, ছেলেটা বেশ হ্যান্ডসাম আর সুন্দর বটে, আমায় এভাবে যদি ফুল দিত তো চোখ বন্ধ করে রাজি হয়ে যেতাম। নীলাদ্রি ওদের কথার জবাবে বলে, আমি রাজি হব না, কারণ আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক মনে করবে আমি তাকে বিয়ে করব, আর এমন স্মার্ট ছেলেগুলো অনেক সময় সুবিধার হয় না। নীলাদ্রি প্রতিদিন কলেজ যাওয়ার পথে সৌরভকে ফলো করে। ওর রাস্তা আটকায়। নীলাদ্রি সৌরভকে অনেক অপমান করেছে, তারপরে সে একই কাজ করত। একদিন নীলাদ্রি কলেজ থেকে বাসায় আসা মাত্রই ওর মা শায়লা বেগম বলল, মা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজ তোকে দেখতে আসবে। নীলাদ্রি দেখতে আসার কথা শুনে অবাক হয়। নীলাদ্রি ওর মাকে বলল, হঠাৎ করে আবার কে দেখতে আসবে মা? সে আসলে দেখতে পারবি, ছেলে অনেক ভালো। এমন ছেলে আমরা হাতছাড়া করতে চাইছি না, কিন্তু আম্মু এখন আমার বিয়ের ইচ্ছা নাই, আগে পড়াশোনা শেষ করতে চাই। ছেলে তোকে বিয়ের পর পড়ার সুযোগ দিবে, এখন আর কথা না বলে রেডি হয়ে নে। নীলাদ্রি হালকা সাজগোজ করল। ইতিমধ্যে ছেলেপক্ষ চলে এসেছে। নীলাদ্রির মা নীলাদ্রিকে নিয়ে আসলো। নীলাদ্রি ছেলের দিকে তাকিয়ে চমকে উঠল। নীলাদ্রি মনে মনে বলতে লাগলো, এই বেটা সৌরভ শেষ পর্যন্ত বিয়ের প্রস্তাব দিল। সৌরভের পাশে ওর এক বান্ধবী সুস্মিতাকে দেখে অবাক হয়ে গেল। পরে জানতে পারল সৌরভ আসলে সুস্মিতার ভাই। দুই পক্ষ রাজি হয়ে গেল। তারপর পারিবারিকভাবে দুইজনের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর সৌরভ নীলাদ্রিকে খুব ভালোবাসতো।
সৌরভের পরিবারে ওর মা বাবা আর ওর বোন ছিল। সৌরভের ভালোবাসার কারণে নীলাদ্রি ভেবেছিল যে বিয়েটা হয় ভালোই হয়েছে। সে সত্যিই নিজের মনের মতো কাউকে খুঁজে পেয়েছে। বিয়ের পর 2 মাস খুব ভালোই কাটছিল। একদিন সৌরভ অফিস থেকে ফিরে আসার সময় নীলাদ্রির জন্য একটা নীল শাড়ি কিনে নিয়ে আসে, যেটা নীলাদ্রির খুব পছন্দ হয়। সেদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। সৌরভ নীলাদ্রির কাছে আবদার করে ওকে নীল শাড়ি পরার জন্য। নীলাদ্রি সৌরভের কথা মতো তাই করে। সন্ধ্যার পর দুইজন রাস্তা দিয়ে বৃষ্টির মাঝে হাঁটতে থাকে। এমন সময় ওদের সামনে একটা সাদা রঙের কার গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির জানালা খোলা মাত্র ভিতরে বসে থাকা মেয়েকে দেখা মাত্রই সৌরভ নীলাদ্রির হাত ছেড়ে দেয়। নীলাদ্রি অবাক হয়ে যায়। গাড়ি থেকে মেয়েটি বের হয়ে এসে সৌরভকে কষে একটা থাপ্পড় মারে। নীলাদ্রি এটা দেখে অবাক হয়ে যায়। তারপর মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুদিনের জন্য বিদেশ গিয়েছি, আর সে সুযোগে তুই অন্য মেয়ের সাথে লাইন লাগিয়েছিস, তাই না? তোকে ভালোবেসে বিয়ে করাটা আমার ভুল ছিল। দেখো আরিশা, তুমি ভুল ভাবছো। এটা আসলে আমার কাজিন হয়। নীলাদ্রি, তুমি বলো ওকে। নীলাদ্রি এসব কথা শোনার পর যেন ওর পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। সবকিছু কেমন যেন ধোঁয়াশা লাগছে। নীলাদ্রির চোখ থেকে ঝড়ো ঝড়ো করে পানি পড়ছে। বৃষ্টির কারণে সেটা দেখা যাচ্ছে না। নীলাদ্রি হেসে উঠে বলল, হ্যাঁ আপু, সৌরভ ঠিক কথা বলছে, আমি আসলে ওর কাজিন হই। আর সৌরভকে আমি বলেছিলাম একটু বৃষ্টিতে ভেজার জন্য। এই মেয়ে বৃষ্টিতে ভেজার এতই শক্ত, কাউকে ধরতে পারো না। অন্যের স্বামীর সাথে কি? থার্ড ক্লাস মেয়ে একটা। ভুল হয়ে গেছে আপু, আর হবে না। এই বলে নীলাদ্রি বাসায় চলে আসলো। বাসায় এসে বাথরুমে ঢুকে পানি ছেড়ে দিয়ে জোরে জোরে অনেক সময় নিয়ে কান্না করলো। বেশ কিছুক্ষণ পর নীলাদ্রি বাথরুম থেকে বের হলো। কান্না চোখ ফুলে গেছে, নাক লাল টকটক করছে। নীলাদ্রি বের হয়ে এসে সুস্মিতাকে বলল, সত্যি করে একটা কথা বলতো, তোর ভাইয়ের আগে বিয়ে হয়েছে আরিশা নামের একটা মেয়ের সাথে, তুই সেই বিষয়টা জানতি? নীলাদ্রির কথা শুনে সুস্মিতা চুপ করে আছে। নীলাদ্রি চুপ থাকতে দেখে বলল, কি হলো, চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ জানতাম। নীলাদ্রি নিজের রাগ আর ধরে রাখতে পারল না। সুস্মিতাকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, জেনে শুনে তুই কেন আমার সর্বনাশ করলি? বান্ধবী চেয়ে ভাই আগে। ভাইয়ের তোকে পছন্দ হয়েছিল তাই? হারামি তোরা সবাই। নীলাদ্রি এর কিছু বলতে যাবে, ঠিক তখনই সৌরভ দৌড়ে এসে নীলাদ্রিকে লাথি মারে। নীলাদ্রি মাটিতে পড়ে যায়। তারপর সৌরভ বলে, আমাদের হারামি বলিস কোন সাহসে? কাল আরিশা আমার বাড়িতে আসছে। কোন কথা বললে তোর লাশ বের হবে। নীলাদ্রি সৌরভের মা বাবাকে বিষয়টা বলে, কিন্তু ওরা কোন কিছু বলে না। পরের দিন আরিশা ওর কাপড় চোপড় সহ সৌরভের বাসায় চলে আসে। সে সৌরভের সাথে থাকতে শুরু করে। নীলাদ্রি চোখের সামনে এসব সহ্য করতে পারছিল না। এক সময় আরিশা জেনে যায় যে সৌরভ নীলাদ্রিকে বিয়ে করছিল। তখন আরিশা সৌরভকে চাপ দেয় নীলাদ্রিকে ডিভোর্স দেওয়ার জন্য। নীলাদ্রি এসব সহ্য করতে না পেরে বাসায় চলে আসে। ওর মা বাবা সব শোনার পর যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছিল। নীলাদ্রি নিজেই সৌরভকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। কিন্তু সমাজের সব মানুষ নীলাদ্রিকে দোষ দিতে থাকে। সবাই বলতে থাকে, কষ্ট করে স্বামীর সংসারে থাকলে কি হতো, এমন তো অনেকের থাকে, তারা তো ঠিকই সংসার করছে, তাহলে নীলাদ্রি এমনটা করলো কেন? এসব কথা সহ্য করতে না পেরে নীলাদ্রি বেশ কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু ওর মা বাবার কারণে সেটা পারেনি। এসব কথা থেকে বাঁচার জন্য নীলাদ্রির মা বাবা ওদের বাড়ি ছেড়ে এখানে চলে আসে। নীলের মা মমতা বেগম নীলাদ্রির বলা কথা কিছুতে বিশ্বাস করতে পারছে না যে নীলাদ্রি একজন ডিভোর্সি মেয়ে। নীলের মা নীলের কাছে এসে বলল, এই মেয়ে তো বাবা ডিভোর্সি। এত সুন্দর মেয়ে যে ডিভোর্সি হতে পারে আমি ভাবতে পারছি না। মা, এমনটা হতে পারে, এতে সমস্যা কি? নীলাদ্রি ডিভোর্সি হোক আর যাই হোক না কেন, আমি ওকে বিয়ে করতে চাইছি, মানে ওকেই বিয়ে করব। কিন্তু নীল, তুই একটা অবিবাহিত ছেলে, আর একজন অবিবাহিত ছেলের সাথে একজন ডিভোর্সি মেয়ের বিয়ে একেবারে অসম্ভব। কেন অসম্ভব মা? নীলাদ্রি কি কোন মেয়ে না? নীলাদ্রিও তো তোমার মতোই একটা মেয়ে। এমন সমস্যা মা হতে পারে।
তুই একজন অবিবাহিত ছেলে হয়ে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিস, সেটা লোকে শুনলে কি বলবে একবার ভেবে দেখেছিস? তুমি যদি লোকের মাঝে বলে বেড়াও যে নীলাদ্রি ডিভোর্সি, তাহলে লোকে নানা কথা বলবে। আর যদি না বলো তো এটা কেউ জানবে না। আর আমি কোন লোকের কথার পরোয়া করি না। আমার যাকে ভালো লেগেছে আমি তাকে বিয়ে করেছি। মেয়েটার হয়তো দোষ ছিল, তাই আগের স্বামীর সাথে সংসার টিকেনি। আচ্ছা মা, তোমরা ডিভোর্স হওয়ার ক্ষেত্রে সবসময় একজন মেয়ের দোষ দাও কেন বলো তো? হতে পারে মেয়েটা স্বামীর অত্যাচারের শিকার হয়েছে, আর এই অত্যাচার থেকে বাঁচার একমাত্র পথ ছিল হয়তো ডিভোর্স দেওয়া। এমন সময় এরা বলল, আন্টি নীলের কথার সাথে আমি একমত। আজ 5-6 মাসের মতো হলো নীলাদ্রির সাথে আমার বন্ধুত্ব। ওর সাথে মিশে যা বুঝেছি যে নীলাদ্রি অনেক ভালো, সহজ সরল একটা মেয়ে। অল্পে মানুষকে বিশ্বাস করে ফেলে। আর আমি এটা শিওর দিয়ে বলতে পারি, মনে হয় না নীলাদ্রির দোষে ডিভোর্স হয়েছে। সব শুনে নীলের মা চুপ করে রইল। ভাবতে লাগলো যে নীল তো ভুল কথা বলেনি, ঠিকই তো বলেছে। আসলে নিজেদের মন মানসিকতাগুলো হলো ভিন্ন, সব সময় ভেবে নেয় যে ডিভোর্সের ক্ষেত্রে একটা মেয়ে সবসময় দোষী। কিন্তু ভালোভাবে খোঁজ নিলে দেখা যায় ডিভোর্সের পিছনে একজন পুরুষ বেশিরভাগ দায় থাকে। এর পিছনে অবহেলাটা বেশি থাকে। নীলের মা বলল, আমি না হয় মেনে নিলাম, কিন্তু তোর বাবা কি এত সহজে রাজি হবে? তুমি বাবাকে একবার বলো, বাকিটা আমি দেখব। ঠিক আছে। মমতা বেগম ওনার স্বামী আরিফুলকে যখন নীলের ব্যাপারটা বলল, তখন তিনি একেবারে না করে দিল। তার বক্তব্য হলো যে সে কখনো তার একমাত্র ছেলেকে কোন ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিবে না। এরা অলক্ষণে হয়। আরিফুল নীলকে ডেকে বলল, আচ্ছা নীল, শুনলাম তুমি নাকি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাইছো। এটা কি সত্যি? নীল মাথা নিচু করে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা, সত্যি। আমি নীলাদ্রিকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। দেশে এত মেয়ে থাকতে তোমার একজন ডিভোর্সি মেয়েকে পছন্দ হলো কি করে, এটা ভেবে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে বাবা মানুষের মন কখন কার প্রতি আকৃষ্ট হয় সেটা তো কেউ জানতে পারে না, তাই না? কোনটাই বলে একজন ডিভোর্সি মেয়েকে। দেখো নীল, তুমি ওকে ভুলে যাও। আমি ওর চেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব। আচ্ছা বাবা, তুমি গ্যারান্টি দিয়ে কি বলতে পারবে যে তুমি যে সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে দিবে তার বিয়ের আগে কোন প্রেমিক থাকবে না? দেখো নীল, বর্তমানে এমনটা যে কারো থাকতে পারে। ঠিক বলেছ, যে কারো থাকতে। বিয়ের আগে প্রেমিক থাকা মেয়ের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কিন্তু তার সাথে যোগাযোগ ঠিকই থাকে। তবে সবার ক্ষেত্রে ব্যাপারটা একরকম না। কিন্তু একজন মেয়ের ডিভোর্স হয়ে গেলে অন্য কাউকে বিয়ের পর কিন্তু তার সাথে তার আগের স্বামীর কিন্তু কোন যোগাযোগ থাকে না। কারণ সে মানুষ চিনে ফেলে যে সে কেমন ছিল। আর ডিভোর্সের পিছনে যদি কোন ছেলের হাত থাকে, তাহলে তখন সেই মেয়ের মনে ওই ছেলের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু থাকে না। আর আমি মনে করি বিয়ের আগে প্রেম করা মেয়েকে বিয়ে করার চেয়ে ডিভোর্সি বিয়ে করা অনেক ভালো। কারণ এতে যেমন একজন অসহায় মেয়ের দায়িত্ব নেওয়া যায়, তেমনি তার মনের জায়গা করে নেওয়া যায়। নীলের কথা শুনে ওর বাবা আরিফুল ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নিজের ছেলে যে এভাবে কথা বলতে পারে সেটা ছিল ওর ধারণার বাইরে। নীল আবার বলল, দেখো বাবা, এখন কি করবে ভেবে দেখো। আমি আমার শেষ কথা বলে দিয়েছি। এই বলে নীল নিজের রুমে চলে গেল। এদিকে সব ভেবে চিন্তে নীলের বাবা মা রাজি হয়ে গেল। নীলের মা মমতা বেগম নিয়ে নীলাদ্রির মায়ের সাথে দেখা করল। নীলাদ্রির মায়ের মুখ থেকে সব শুনে ভাবল যে সত্যি মানুষ সহজ সরল এভাবে ঠকতে হয়। নীলের মা নীলাদ্রির রুমে এসে দেখল নীলাদ্রি ঘুমাচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো মমতা বেগমের। নীলাদ্রির কাছে এগিয়ে গিয়ে নীলাদ্রির মাথা আলতো করে হাত বুলিয়ে দিল। এরপর মমতা বেগম নীলাদ্রির মাকে প্রস্তাব দিল। তখন তিনি জানিয়ে দিলেন যে নীলাদ্রির বাবার সাথে কথা বলতে হবে। এরপর নীলাদ্রির বাবার সাথে কথা বলল নীলের বাবা মা। দুই পরিবার রাজি হলো। নীলাদ্রি বাবা শফিক নীলাদ্রিকে বলল, আচ্ছা মা, এই বিয়েতে কি তোমার কোন আপত্তি আছে? না বাবা, তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। অবশেষে পারিবারিকভাবে নীলাদ্রির সাথে নীলের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে নীলাদ্রি বসে আছে। এমন সময় নীল ঘরে প্রবেশ করলো। নীলকে প্রবেশ করতে দেখে নীলাদ্রি হালকা নড়ে চড়ে বসল।
নীল এসে বিছানার ওপর বসল। তখন নীলাদ্রি বলে উঠল, শেষ পর্যন্ত আমায় বিয়েটা করে ফেললে। কি করব বলো, ভালো যখন বেসেছি তখন তাকে ছাড়া কি করে থাকবো? কিন্তু আমি তো একজন ডিভোর্সি, আমায় কি মন থেকে ভালোবাসতে পারবে? আমি শুধু নীলাদ্রিকে ভালোবেসেছি, কোন ডিভোর্সি মেয়েকে নয়। আর সারা জীবন ওকে ভালোবাসবো। যদি আমাদের কখনো ঝগড়া হয় তাহলে আবার খোঁচা দিবে না তো ডিভোর্সি বলে? যদি দাও তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। নীল তখন নীলাদ্রির কাছে এগিয়ে গেল। নীল নীলাদ্রির চোখের দিকে তাকালো। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নীল আলতো করে নীলাদ্রির চোখের পানি মুছে দিল। তারপর নীলাদ্রির দুই গালে হাত দিয়ে বলল, আচ্ছা নীলাদ্রি, তোমার অতীতে তোমার সাথে যা ঘটেছে সেসব আমার ভালোবাসা দিয়ে ভুলে দিবার সুযোগ দিবে আমায়? নীলাদ্রি কোন কিছু না বলে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। আর বেশ জোরে জোরে কান্না করতে লাগলো নীলের বুকে মুখ লুকিয়ে। নীল আলতো করে নীলাদ্রির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীল মনে মনে ভাবছে বুকের জমানো কষ্টগুলো সে চোখের পানির সাথে আজ ঝরিয়ে ফেলুক। তবে আজকের পর থেকে আর কখনো ওকে আমি কাঁদতে দিব না। বিয়ের কয়েকদিন পর নীলাদ্রি নীলের সঙ্গে মার্কেটে গেছে। মার্কেট করা শেষে দুইজনে বেরিয়ে আসতে নীলের মনে হলো সে একটা ব্যাগ দোকানে রেখে এসেছে। নীল বলল, একটা ভুল করে ফেলেছি গো, আমি একটা ব্যাগ ফেলে এসেছি। নীলাদ্রি তখন ওর এক হাত কোমরে রেখে বলল, আমি নিয়ে এসেছি বলে মুচকি হাসল। নীলু তখন নীলাদ্রির দিকে তাকিয়ে হাসল। নীলাদ্রি বলল, এই শোন না, আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, একটা খাওয়াবে? আমি এক্ষুনি আনছি, তুমি দাঁড়াও একটু। নীল তাড়াতাড়ি করে দোকানে গেল আইসক্রিম আনার জন্য। এমন সময় নীলাদ্রিকে কেউ পিছন থেকে ডাকল। নীলাদ্রি পিছনে তাকিয়ে দেখলো ওর সেই পুরনো অতীত সৌরভ দাঁড়িয়ে আছে। নীলাদ্রি তাকিয়ে দেখলো ওর চেহারা কেমন যেন হয়ে গেছে। সৌরভ নীলাদ্রিকে বলল, নতুন মানুষের সাথে খুব ভালোই আছো। দুইজনকে একদম মানিয়েছে। নীলাদ্রি সৌরভের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কেন আমায় অন্য কারো পাশে দেখে হিংসা হচ্ছে? না, জানো আরিশা আমায় ছেড়ে চলে গেছে। আরিশা নাকি অন্য একজনকে ভালোবাসে আর সে তার সাথে বিদেশ চলে গেছে। বোনের বিয়ে দিয়েছি, সেই বোনেরও স্বামী ওকে ছেড়ে দিয়েছে। এসব শুনে নীলাদ্রির কেন জানি মনে অনেক শান্তি লাগছে। আসলে পাপ করলে তাকে পাপী শাস্তি ভোগ করতে হয় একদিন না একদিন। নীলাদ্রি সৌরভের কথা কোন জবাব না দিয়ে সেখান থেকে চলে আসবে, আর তখনই সৌরভ নীলাদ্রির হাত ধরে ফেললো আর বলল, আরেকবার কি সুযোগ পেতে পারি? হাত ধরায় নীলাদ্রির প্রচণ্ড রাগ উঠল। নীলাদ্রি পিছন ঘুরে সৌরভের গালে কষে এক থাপ্পড় দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতা? একটা অপরিচিত মেয়ের হাত ধরতে লজ্জা করে না লম্পট কোথাকার? নীলাদ্রির কথা শুনে সৌরভ অবাক হয়ে গেল। নীলাদ্রি বেশ জোরে কথাগুলো বলছিল আর তাই সেখানে বেশ কিছু লোক এসে বলল, সমস্যা কি আপু? তখন নীলাদ্রি বলল, এই লম্পট আমার হাত ধরেছে। তখন কয়েকজন লোক মিলে সৌরভকে মারার জন্য এগিয়ে গেল। পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে দৌড়ে পালালো। এমন সময় নীল একটা কোন আইসক্রিম হাতে এলো। দুইজন একটা রিকশা উঠল। নীলাদ্রি আইসক্রিম খাচ্ছে। বেশ হাসি খুশি লাগছে নীলাদ্রিকে। নীলাদ্রি আইসক্রিমটা নীলের দিকে এগিয়ে দিল। নীল সেখান থেকে এক কামড় খেল। নীল হেসে উঠে বলল, বেটাকে বেশ শায়েস্তা করেছো দেখছি। তুমি তাহলে দেখেছো? হুম, আমার বউটার সাহস দেখলাম আজ। হুম, জানো ও আমার সাথে যা করেছিল ওর সাথেও তাই হয়েছে। এমনকি ওর বোনের সাথেও। এটাই তো নিয়ম যে যেমনটা করবে তেমনটা ফল পাবে। হুম। নীলাদ্রি নীলের কাঁধে মাথা রাখল। নীল আনমনে ওর দিকে তাকিয়ে আছে। নীল নীলাদ্রির কানে কানে বলল, ভীষণ ভালোবাসি আমার মায়াবী নীলাদ্রিকে। নীলাদ্রি তখন মুচকি হেসে নীলের হাত শক্ত করে নিজের হাতের মুঠো ধরে রইল। অবশেষে কোনো এক স্নিগ্ধ বিকেল দুইজনের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সমাপ্ত।